আসসালামু আলাইকুম। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। রাজাকার, আল বদর, আল শামস, যুদ্ধ অপরাধী, একাত্তরের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনা, এই যে সকল চেতনাগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো একে অন্যকে ঘায়েল করার জন্য যে ন্যারেটিভ গুলো তৈরি করছে, সেই ন্যারেটিভটা ভয়াবহভাবে একটা নেতিবাচক প্রভাব বিস্তার করছে আমাদের রাজনীতিতে। আসলে এই গোড়ার যে জায়গাগুলো একদম আমরা যদি খুঁজে দেখি, তাহলে এই বিষয়গুলো কোথা থেকে এলো আমরা আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে হয়তো বা মোটামুটি আমরা একটি ধারণা পাবো। আসলে এই যে ধর্ম নিরপেক্ষতা, জঙ্গিবাদ, এই যে টেরোরিজম, এই বিষয়গুলো কাদের, এই কথাগুলো কাদের? এখন বিষয়টা হলো, মুসলমান ধর্মের মধ্যে তো ধর্মে তো রাজনীতি আছে, কিন্তু সেই রাজনীতিটা, সমস্যাটা হলো ধর্মের মধ্যে যে রাজনীতি আছে এটা তো আর অস্বীকার করা যায় না। আবার ধর্মীয় যে রাজনীতি, সেই রাজনীতি যখন প্রপারলি হচ্ছে না, এইটার সংকটটা খুঁজতে গেলে দেখা যায় আসলে ধর্মের ভেতরে যে রাজনীতিটা রয়েছে, সেই রাজনীতিটা ধর্মের মধ্যে যতটা ব্যবহার না হচ্ছে, রাজনীতির মধ্যে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু সংকটগুলো তৈরি হচ্ছে বলে আমার কাছে মনে হয়। এখন গোড়ার কথা যদি আমরা বলি, যে কোথা থেকে আস্তে আস্তে এই যে আমাদের মধ্যে এই ধারণাগুলো জন্মাতে শুরু করলো, মানে একেবারে একে অন্যের প্রতি, একজন মুসলমান আরেকজনের মুসলমানের প্রতি যে আমাদের আক্রোশ, ক্ষোভ, এগুলো কোথা থেকে এলো? আমরা যদি শুরুতে আলোচনা করি, এই যে ধর্ম নিরপেক্ষতা, এটার মানে ফাদার অফ দা মানে সেকুলারিজম যদি বলি, তাহলে বলতে হবে কার কথা? ফেরাউনের কথা। ফেরাউনের যুগ থেকেই ধর্ম নিরপেক্ষতাবাদ শুরু হয়েছিল। এর পরবর্তীতে সময় একেবারে আপডেট একটা ভার্সন যদি বলি, সেই ভার্সনটা নিয়ে এসেছিল সম্রাট আকবর। এখন এই যে মুসলমানদের মধ্যে এই যে ধর্ম নিরপেক্ষতার যে আহ বলি আওড়ানো হয়, এটা দিয়ে যে ঘায়েল করা হয়, এই অপকৌশল গুলো কাদের, কিভাবে এলো? আসলে অমুসলিমরা এটা খুব ভালো করে জানে যে মুসলমানরা যদি এক থাকে, তাহলে তাদেরকে দমানো সম্ভব না। কর্তৃত্ব, আধিপত্য সব মুসলমানদেরই থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে মুসলমানদেরকে একত্রিত হতে বলেছেন। সুতরাং অমুসলিমরা এই বিষয়টি খুব ভালো করে স্টাডি করেছে। এরপরে তারা কি করলো, মুসলিম বিশ্বকে কিভাবে খণ্ড বিখণ্ড করা যায়, অর্থাৎ মুসলমানদের কিভাবে মানে আলাদা করা যায়, এ কারণে তারা একটা পলিসি বের করেছিল, যার নাম হলো ন্যাশনালিজম। এই যে বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান, তুরস্কের মুসলমান, ইরানের শিয়া, মানে এই যে মানে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, মুসলমানদেরকে আলাদা আলাদা করে দিল, বিভক্ত করে দিল। এই বয়ানটা খুব বেশি দিন, মানে শুরুতে কিছুটা সফলতা এনে দিলেও খুব বেশি দিন স্থায়ী হয় নাই। যে কারণে তারা কি করলো, যে না, এই যে আজকে যেমন ইরান শক্তিশালী হয়েছে, তুরস্ক শক্তিশালী হয়েছে, পাকিস্তান যখন পরমাণু অস্ত্র তৈরি করতে পেরেছে, তখন তাদের ধারণা হলো যে ন্যাশনালিজম দিয়েও কাজ হচ্ছে না। সুতরাং কি করা যায়, তখন তারা দলীয় ভাবে বিভক্ত করলো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এরকম ভাবে তারা বিভক্ত করে দিল পার্টি দ্বারা। এরপরে একটা সময় দেখা গেল যে না, পার্টি দিয়েও এই বয়ানটাও খুব দীর্ঘদিন স্টে করছে না, ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। তখন তারা একটি আরেকটি পলিসি বাজারে ছেড়ে দিল, তার নাম হলো এই যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার বয়ান। এখন এই ধর্ম নিরপেক্ষতার বয়ানকে এস্টাবলিশ করতে গিয়ে কি নিয়ে আসলো, সেটি হলো এই যে জঙ্গিবাদ নিয়ে আসলো, টেরোরিজম নিয়ে আসলো। এই টেরোরিজমটা কারা? মুসলিম বিশ্ব। মানে আজকে বাংলাদেশে বোমা ফাটলে এটা টেরোরিজম, ওসামা বিন লাদেন টেরোরিস্ট, মানে পাকিস্তান টেরোরিস্ট, মানে ইরানের টেরোরিস্ট, হামাস টেরোরিস্ট, হুতি বিদ্রোহীরা টেরোরিস্ট, আইএসআই এরা টেরোরিস্ট। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে যে টেরোরিজম হচ্ছে, তারা টেরোরিস্ট না। ভারতে যে উগ্র হিন্দুত্ববাদ রয়েছে, তারা কিন্তু টেরোরিস্ট না। এই যে সমস্যাগুলো, এই যে এটা শুধু মুসলিম বিশ্বের জন্য, মুসলমানদের জন্য প্রযোজ্য এই টেরোরিজম, সেইটাকে আবার আমরা কি করছি, আমরা নিজেদের মধ্যে সেটাকে আবার নিজেরা নিজেদেরকে অপবাদ দিয়ে ইস্টাবলিশ করার একটা অপপ্রয়াস চালাচ্ছি। আমি এ কারণে কথাগুলো বলছি যে সাম্প্রতিক সময়ে জামাত ক্ষমতায় এসে যাচ্ছে, জামাতকে নিয়ে বেশ মানে
জামাতের বিরুদ্ধে যত রকম বয়ান তৈরি করা যায়, যত রকম ভাষণ তৈরি করা যায়, পলিটিক্যাল মানে ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায়, সেটা করার একটা চেষ্টা হচ্ছে না। এটা নতুন চেষ্টা না, এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্র্যাকটিস চলে আসছে, কিন্তু তারপরেও হচ্ছে। কিন্তু আমার কাছে কথা হলো, এই যে রাজনৈতিক বন্দোবস্তে ধর্মকে ব্যবহার করা, এটা সব ধরনের রাজনৈতিক দলই করে থাকে। জামাতের উপরেই সেই দায়টা দেওয়া হয়, কিন্তু শুধু জামাতের উপরে, বাংলাদেশে তো আরো ইসলামিক দল রয়েছে, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন রয়েছে, তারপরে আরো এই যে কি খেলাফতে মজলিস রয়েছে, এরকম আরো রাজনৈতিক দল রয়েছে, হেফাজত রয়েছে। এখন এই যে রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করছে, এখন বিষয়টি হলো, যেহেতু ইসলাম ধর্মের রাজনীতি আছে, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আসলে আমাদের রাজনীতির মধ্যে ধর্ম ঢুকে গেছে, ধর্মকে আমরা রাজনীতির মধ্যে ঢুকিয়ে ফেলেছি, অর্থাৎ রাজনীতির একটা পার্ট মনে করছি ধর্ম, অথচ ধর্মের আরেকটি পার্ট হলো রাজনীতি। এই জায়গাটা গোলমেলে হয়ে গেছে, মানে আমরা গুলিয়ে গুলিয়ে ফেলেছি একেবারে। এই কারণে সংকটটা দেখা দিচ্ছে আসলে, আমার কাছে মনে হয় যেটি। এখন বিষয়টি হলো, জামাত ক্ষমতায় আসলে সমস্যাটা কার? সমস্যাটা হচ্ছে বিএনপির, আওয়ামী লীগের, না জাতীয় পার্টির? জামাত ক্ষমতায় যদি আসে, কিভাবে আসবে? জনগণের রায় তো আসতে হবে। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মতো পরিস্থিতি, এই যে এবার সর্বশেষ যে নির্বাচনটা ছিল, সেখানে নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, মেকানিজম হয়েছে, কিন্তু তারপরেও তো জামাত ক্ষমতায় আসতে পারেনি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো কখনো কখনো কৌশল অবলম্বন করে, মেকানিজম করে, সেটি ঠিক আছে, এটিকে একেবারেই আসলে বাদ দেওয়ার সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু সেটি কতটুকু, কতখানি? যেমন ধরুন, এই যে জুলাই আন্দোলনের পরে, জুলাই বিপ্লবের পরে, তার আগে আরেকটু বলে রাখি, এই যে রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলো মূল দলের একটা বড় অংশ, কিন্তু মানে আলোচনা সমালোচনা, দায়ভার, ফলাফল, এটা ডিপেন্ড করে বা দায়ভার যে পড়ে কিন্তু এই ছাত্র সংগঠনের উপরে, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র লীগ, মানে এই মানে এই সংগঠনগুলোর উপরে কিন্তু এই দায়ভার গুলো চেপে যায়, বা রাজনৈতিক দলগুলোর যে মানে ফলাফল বা তাদের যে অর্জন বা তাদের যে বিসর্জন দিতে হয়, এইগুলো ছাত্র রাজনৈতিক যে বিষয়টা রয়েছে, অর্থাৎ তাদের যে কর্মকাণ্ড রয়েছে, তার উপর অনেকটা ডিপেন্ডেবল বটে। এটা বিশেষ করে বাংলাদেশের জন্য, কারণ এর আগে ছাত্রলীগের যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডের কারণে যে আওয়ামী লীগের পতন হয়েছে, সেটা আওয়ামী লীগ হয়তো বা অস্বীকার করতে পারবে না। ছাত্র দলের ভূমিকা নিয়ে, বিএনপি এখন ক্ষমতায়, ছাত্র দলের ভূমিকা নিয়ে যে আলোচনা সমালোচনাটা হচ্ছে, সেটা কিন্তু বিএনপি অস্বীকার করতে পারবে না। ছাত্র শিবিরের যে কর্মকাণ্ডগুলো, সেই দায় কিন্তু জামাত ইসলাম অস্বীকার করতে পারবে না, পারে না। এখন বিষয়টা হলো, মানে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ছাত্র শিবিরের উপরে যে দোষারোপটা করা হয়, সব থেকে নেগেটিভ যে বয়ানটা তৈরি করা, সেটা হলো ছাত্র শিবির মানুষের রক কেটে দেয়। এখন ছাত্র শিবির রক কেটে দেয়, আমি জার্নালিস্ট, আমি এর আগে একটা প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তো যে বাংলাদেশে আসলে ছাত্র শিবির কতজনের রক কেটেছে, ছাত্রলীগের কি কর্মকাণ্ড, ছাত্র দলের কি কর্মকাণ্ড, আজ থেকে আরো কয়েক বছর আগের কথা বলছি, আওয়ামী লীগ সরকারের আমলে। আমি সেটা স্টাডি করতে গিয়ে দেখলাম যে অন্তত 25টা ঘটনা আমি তো মানে খুঁজে পেলাম আর কি, বিভিন্ন গণমাধ্যম ঘেটে। তো সেখানে দেখলাম প্রায় 21টা ঘটনাই ছিল আওয়ামী লীগের গন্ডগোল, আওয়ামী লীগ মানে ছাত্রলীগের গন্ডগোল, ছাত্রলীগ ছাত্র দলের গন্ডগোল, ছাত্র ছাত্র দলে গন্ডগোল, এরকম ঘটনাই ছিল 21টা। আর বাকি 4টা ঘটনা ছিল ছাত্র শিবিরের নামে বিভিন্ন হলে হত্যাকাণ্ড বা এই যে রক কেটে দেওয়ার ঘটনা ছিল মাত্র 4টি। 25টা ঘটনার মধ্যে 4টি ঘটনা ছিল যে ছাত্র শিবির সেখানে জড়িত। এই ঘটনাগুলো কোনোটাই কিন্তু আমি প্রুফ করার কথা বলছি না, এগুলো সব অভিযোগ ছিল, অভিযোগ আকারে, অর্থাৎ এগুলোর কোনো তদন্ত বা ফলাফল কি হলো, আইনের আওতায় কি আনা হলো, সেগুলো বলছি না। আমি বলছি যে রাজনৈতিক ভাবে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, সেটা স্টাডি করতে গিয়ে দেখলাম যে এরকম একটি ঘটনা। তো এই যে ছাত্র শিবিরের উপরেই শুধু দায় চাপে,
ছাত্রলীগের উপরেই শুধু দায় চাপে, ছাত্র দলের উপরেই শুধু দায় চাপে। এর কারণটা হলো এই যে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো, মূল সংগঠনগুলো মানে অনেকটাই তার রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে ছাত্র সংগঠনের কর্মকাণ্ডগুলো, যে কারণে তার ফলাফলও রাজনৈতিক দলগুলোকেই ভোগ করতে হয়। ফলে ছাত্র শিবিরের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলোর দায়ভারও জামাত ইসলামকে বহন করতে হয়। যে কথাটা বলছিলাম যে এই যে জুলাই আন্দোলনের পরে আমরা যে জিনিসটা দেখলাম ন্যাশনাল ইলেকশনের আগে, বিফোর ন্যাশনাল ইলেকশন, আমরা যেটা দেখেছি সেটি হলো এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নির্বাচনগুলো হলো, ডাকসু ডাকসু জাকসু, এই যে যে নির্বাচনগুলো হলো সেখানে ছাত্র শিবিরের একেবারে মানে কি বলবো জয় জয়কার পড়ে গেল। ম্যাক্সিমাম মানে ডাকসুতে ছাত্র শিবির পাশ করলো। তারা মানে মোটামুটি মানে কি বলবো, ডাকসু একটা ধারণা করা হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের দখলে থাকে, রাষ্ট্র তাদের দখলে থাকে। রাজনৈতিক পলিটিক্স মানে পলিটিক্যাল যে বিষয়টা থাকে, রাষ্ট্রীয় যে পলিটিক্সটা, সেটা অনেকটাই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় যারা নিয়ন্ত্রণ করে তাদের হাতেই ন্যাশনাল পলিটিক্সটা মানে জিম্মি থাকে বা তাদের তত্ত্বাবধানে থাকে, এরকম একটা ধারণা আছে আমাদের। তো সেই জায়গা থেকে ভাবা হয়েছিল মনে হয় জামাত শিবির ক্ষমতায় আসবে, কিন্তু পলিসিটা সেখানে ছাত্র শিবির করেছিল, যেটি হচ্ছে বিভিন্ন ভাবে অভিযোগ আকারে আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো জুলাই আন্দোলনের পরে ছাত্র শিবির কৌশলগত ভাবে, এটা রাজনৈতিক একটা কৌশল, তারা কি করেছে, হলগুলো দখলে নিয়েছে, অর্থাৎ সাইলেন্ট একটা বিপ্লব ঘটিয়েছে। তারা একদিক থেকে বলেছে যে এই পরিস্থিতিতে, উত্তপ্ত পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, অর্থাৎ তাদের এটা পূর্ব পরিকল্পনা ছিল, পরিকল্পিত ভাবে একেবারে সাজানো গোছানো, যে কারণে কিন্তু ওই সময়টা ছাত্র দল অনেকটা পিছিয়ে ছিল। তারা এই পলিসি বুঝতেই পারে নাই বা ধরতেই পারে নাই। তারা যে কারণে মানে ছাত্র শিবির ক্যাম্পাস গুলোতে একেবারে ডামাডোল পিটিয়ে চমৎকার ভাবে পলিটিক্স করে গেছে। আর ছাত্রদল কি করেছে, ওই সুযোগটাকে গ্রহণ করতে না পারায়, পূর্ব পরিকল্পনা না থাকায় তারা ওই সময়টা পিছিয়ে পড়েছে। অর্থাৎ তারা ক্যাম্পাসের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা ঠিকভাবে করতে পারেনি, মানে করে উঠতে পারেনি, ছাত্র শিবির তাদেরকে করতে দেয়নি। এই অভিযোগটাই কিন্তু বরাবর করে আসছে। এখন এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ছাত্র শিবির যে এই যে হলগুলো দখলে নিল বা এই যে ছাত্র রাজনীতি তারা চলে মানে চালিয়ে গেল ক্যাম্পাসে ক্যাম্পাসে, সেখানে কিন্তু যেটা ইতিবাচক দিক, ছাত্র শিবির কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভেতরে এক ধরনের একটা ইতিবাচক সাড়া ফেলতে পেরেছিল, আস্থা অর্জন করতে পেরেছিল। তারা বিশ্বাস করতে পেরেছিল যে ছাত্র শিবির যদি ক্ষমতায় আসে, ডাকসু রাকসু ডাকসু যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিটা যদি ছাত্র শিবিরের হাতে যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ থাকবে। এই আস্থা কিন্তু ছাত্র শিবির অর্জন করতে সক্ষম হয়েছিল। সেটা যেভাবেই দেখি না কেন আমরা, সেটা যেভাবেই করুক না কেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভেতরে তারা এই ইতিবাচক সাড়া ফেলতে পেরেছিল বলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছিল। হ্যাঁ, পলিটিক্যাল কারণে ছাত্র দল পিছিয়ে পড়েছিল, পলিসিগত কারণে ছাত্র দল পিছিয়ে পড়েছিল। এখন যে কথাটি আমি বলছি, এই যে বাংলাদেশে এখন কি জামাত ইসলাম ক্ষমতায় আসবে, ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। বাংলাদেশে কবে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এইটা আমি জানি না, আজও পর্যন্ত আমি জানি না। এখন ধর্মীয় উগ্রবাদ বলতে মোদি বাংলাদেশে আসবে, বাইতুল মোকাররমে মিছিল হলো, পুষ্পতলিকা পোড়ালো, এটার নাম ধর্মীয় উগ্রবাদ? নাকি 5 মে হেফাজতে ইসলাম সেখানে আন্দোলন করলো, তাদেরকে শুট করা হলো রাতের আধারে, সেইটা ধর্মীয় উগ্রবাদ? নাকি কোরআন শরীফে আগুন দিয়ে মাদ্রাসার মানে মাসুম বাচ্চাদের উপরে দোষ চাপানো হলো, সেইটা ধর্মীয় উগ্রবাদ? এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার না, এই ধারণাটা আমার কাছে এখনো পরিষ্কার না। আমি কারো পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, আমি বলছি বাস্তবিক যে ঘটনাগুলো ঘটেছে সেই আঙ্গিকে আমার মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের উদ্বেগের জায়গা থেকে আমি কথাগুলো বলছি, আর কিছুই না। তাহলে ধর্মীয় উগ্রবাদটা আসলে কোথায় কি? নাকি এই যে বিল্ডিং এর ভিতরে 6 জন 5 জন করে করে যে জঙ্গি সাজিয়ে তাদেরকে ধরে নিয়ে আসা হলো, মানে এই যে বইগুলো নিয়ে আসা হলো যে এটা জঙ্গি বই, জঙ্গিবাদের বই, সেই বইগুলো কি আমরা আজও পর্যন্ত জানি না সেই বইয়ে কি লেখা ছিল, কি লেখা থাকতো, মানে কারা সেই বইগুলো প্রকাশিত করতো, কোথায় পৌঁছানো হতো, মানে
কিভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা হতো, কোথায় করা হতো, সেগুলো নিয়ে আমরা এখনো পরিচ্ছন্ন ধারণাই রাখতে পারিনি। আমাদের কাছে এখনো ক্লিয়ার করা হয়নি। আমরা হ্যাঁ, এটা ঠিক যে অভিযান চলেছে, গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে পাঠানো হয়েছে, আদালতে পাঠানো হয়েছে, কাউকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মানে গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনাগুলো আমরা জানি। কিন্তু সেই বইগুলোতে কি লেখা ছিল, কি ধর্মীয় উগ্রবাদের কথা ছিল, সেগুলো কিন্তু আমরা পরিষ্কার না। কি জঙ্গিবাদী সংগঠনগুলো তাদের কোথায় কি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেইগুলো নিয়ে আমরা এখনো মানে পরিচ্ছন্ন, মানে একেবারে পরিষ্কার না। আমরা মানে স্বচ্ছ ধারণা এখনো আমরা পাইনি। হ্যাঁ, এর আগে আমরা জানি বাংলা ভাইয়ের একটি ঘটনা জানি বাংলাদেশে। এটি বাংলাদেশে কেন, সব দেশে টেরোরিস্ট রয়েছে। কেন শুধু বাংলাদেশ না, শুধু মুসলিম দেশ কেন, অমুসলিম দেশগুলোতে টেরোরিস্ট নেই? টেরোরিজমের জন্ম হচ্ছে না? পাকিস্তানেও তো হচ্ছে, আফগানিস্তানেও হচ্ছে, শুধু এই জায়গায় হচ্ছে এটাই আমরা দেখি? ভারতে হচ্ছে না? মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে না? তারপরে কানাডায় হয় না? হয়তো বা ইউরোপে হয় না, হয়তো ব্রিটেনে হয় না, হয়তো কম বেশি হয়। এখন বিষয়টা হলো তারা কিন্তু এইভাবে ন্যারেটিভ তৈরি করে না, কিন্তু আমরা বাংলাদেশে এক ধরনের মানে রাজনৈতিক বলিয়া ওড়াইতে পছন্দ করি যে এটা হলো জঙ্গিবাদ। এখন বিষয়টা হলো মানে এই যে সংকট গুলো আসছে, আমরা দেখতে পাচ্ছি যে এই সংকট গুলো, এই বয়ানগুলো আসলে কাদের? এই বয়ানগুলো কি আমাদের নিজস্ব কোনো বয়ান, নাকি এটা অন্যের চাপিয়ে দেওয়া বয়ান? এই জায়গাটা হলো আমার কথা। আমি এই আমার প্রশ্নটা হলো এই জায়গায় যে এই বয়ানগুলো যে তৈরি করা হচ্ছে, এই বয়ানগুলো কোথায়, কাদের বয়ান? আমরা কোন বয়ানকে এস্টাবলিশ করছি? জামাতে ইসলাম বাংলাদেশের নাগরিকদেরকে নিয়েই তো রাজনীতি করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল। এই যে একটা অপরাজনীতি, মানে একে অন্যকে ঘায়েল করার যে অপরাজনীতি, এই রাজনীতিটা রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। হ্যাঁ, এটা ঠিক, সরকার হয়তো আনুষ্ঠানিকভাবে, বর্তমান যে সরকার রয়েছে তিনি আনুষ্ঠানিকভাবে এগুলো করছেন, রাজনৈতিক দল হিসেবে দলের কিছু নেতা কর্মীরা এইগুলো বলছেন, কিন্তু এগুলো থামানো দরকার। রাজনৈতিক আলোচনা সমালোচনা, একে অন্যের বিরুদ্ধে কথা বলা, গঠনমূলক আলোচনা হতেই পারে, গঠনমূলক সমালোচনা হতেই পারে, কিন্তু এই যে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, এগুলো কখনো আমাদের ভাষা হওয়া উচিত নয়। এখন বিষয়টা হলো সাধারণ মানুষ যদি জামাত ইসলামকে ভোট দেয়, ভোট দেওয়ার ফলে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে যারা ভোটটা দিল, এই যে এখন এতগুলো পার্লামেন্টারিয়ান রয়েছে, এতগুলো সাংসদ রয়েছেন জামাত ইসলামের, যদি ধর্মীয় উগ্রবাদ মানে মাথাচাড়া দিয়ে ওঠে তাদের, তাহলে তাদেরকে ভোট দিল কারা? এই প্রশ্নটা কি আমরা একবারও করে দেখেছি? তাদেরকে যে ভোট দেওয়া হয়েছে, এই ভোটগুলো কারা দিল? তারা কি সব জঙ্গিবাদকে সমর্থন করে? টেরোরিস্টে ভোট দিয়েছে? আমরা কথাগুলো যে বলছি, বয়ানগুলো যে মানে সার্ভ করছি পাবলিকলি, সেটা আমরা কি একবারও এই কথাগুলো নিজেকে প্রশ্ন করে দেখেছি আমরা কি বলছি? এখন বিষয়টি হলো জামাত আদৌ ক্ষমতায় আসবে কিনা আমি জানি না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুব কঠিন একটি বিষয়। অসম্ভব নয়, আল্লাহ পাক চাইলে সবকিছুই হয়, তিনি সকল ক্ষমতার মালিক, তিনি চাইলে হয়। কিন্তু বিষয়টি হলো প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমার কাছে এটি মনে হয় না জামাত ইসলাম সহসাই ক্ষমতায় আসবে। এটি আমার কাছে মানে খুব দুর্বল একটা ভাবনা। তারপরও যেহেতু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের দলকে নিয়ে আশাবাদী হন, এটাই রাজনীতি, সেই জায়গাটা ঠিক আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে সহসাই জামাত ইসলাম ক্ষমতায় আসবে বা বাংলাদেশের মানুষ হুট করেই পরিবর্তন হয়ে যাবে, জামাত ইসলামকে ক্ষমতায় আনবে, বিষয় সেটা না। তবে যে কথাটি আজকের মৌলিক আলোচনা, সেটি হলো ধর্মীয় উগ্রবাদের, যদি ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দেয়, সেটিকে নিষ্ক্রিয় করা যায় বা সেটাকে মানে রোধ করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব, সেটাকে নিস্তব্ধ করে দেওয়া সম্ভব। কিন্তু ধর্মীয় মূল্যবোধ যদি জাগ্রত হয়, সেটা কি করে আপনি ধামাচাপা দিবেন? সেই জায়গাটা আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন? এটা কি সম্ভব? এটা কি চীনের ওই ঘর? সেটা তো আর না। সুতরাং এখন যে কোনো সময়ের থেকে খেয়াল করে দেখেন, নেটিজেনরা এখন কোরআন পড়ে, কোরআন বোঝার চেষ্টা করে, তারা সালাত আদায় করে, মসজিদে যায়, রোজা রাখে, সিয়াম পালন করার চেষ্টা করে। এই যে টিন এজ বলেন, মানে ইয়াং পিপলের মধ্যে যে একটা বিপ্লব হয়েছে, আগে যে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন ছিল,
আমাদেরকে চেয়ে ফেলেছিল হিপ হপ স্টাইল, সেই স্টাইল গুলো কিন্তু এখন কমতে শুরু করেছে। এখন মানুষ হাঁটুর গিরে মানে ওই যে পায়ের গিরের উপরে প্যান্ট পরতে শুরু করেছে। এটা শুধু জামাত ইসলাম না, ছাত্র শিবির না, অনেক সাধারণ মানুষ এটা করে। এটা তো ধর্মীয় মূল্যবোধ, এটা তো ধর্মীয় উগ্রবাদ বলতে পারি না। শুধু তাই না, এই যে কোরআন শরীফ পড়া শিখছে, এই যে সিয়াম পালন করা শিখছে ইয়াং পিপল, ছেলে মেয়েরা, এটা কিন্তু আমরা ধর্মীয় উগ্রবাদ বলতে পারি না, এটা ধর্মীয় মূল্যবাদ। এখন সেই ধর্মীয় মূল্যবাদ বিবেচনা করে জামাতের লোক নামাজ পড়ে, জামাতের লোক জাকাত দেয়, ছাত্র শিবির নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, তারা ভালো কথা বলে, মেয়ে ছেলেদেরকে মানে ডিস্টার্ব করে না। এই জায়গাটা বিচার বিশ্লেষণ করে যদি ধর্মীয় মূল্যবোধ থেকে কেউ জামাত ইসলামকে ক্ষমতায় আনে ভোট দিয়ে, সেটাকে কি আমরা ধর্মীয় উগ্রবাদ বলবো না ধর্মীয় মূল্যবোধের অগ্রগতি বলবো? সেই জায়গাটা নিয়ে হলো আমার কথা। সেইটাকে কি আমরা অস্বীকার করব, নাকি ধর্মীয় উগ্রবাদের মানে তাদের উপরেও ধর্মীয় উগ্রবাদের দোষ চাপিয়ে মানে রাষ্ট্রটাকে অস্থিতিশীল করে তুলবো? এই জায়গায় হলো আমার প্রশ্ন। এখন আগামী দিনে ধর্মীয় মূল্যবোধ সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যুব সমাজের মধ্যে যেভাবে জাগ্রত হচ্ছে, সেটা অত্যন্ত পজিটিভ একটি দিক আমার কাছে মনে হয়। আগামী দিনে হয়তোবা কে ক্ষমতায় আসলো না আসলো এইটা বিষয় না। একটা জিনিস দেখেন, এই যে আগে যে গান বাজনা বা এই যে চর্চাগুলো হতো, কিন্তু এখন এই যে ইসলামিক সঙ্গীত, আপনি মানে নেটে ঢুকলে দেখবেন যে ভিউ কি পরিমাণ হয়েছে। এই যে কলোরা বা অন্যান্য সংগঠন গুলো আছে, সাইমুম, এই যে এই সংগঠন গুলোর শিল্পীরা এই জায়গায় বড় ভূমিকা পালন করেছে। এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এখন মানে ফ্যান ফলোয়ার মানে কি নেই তাদের, তো এইটা তো ধর্মীয় উগ্রবাদ না, এটা তো ধর্মীয় মূল্যবোধের বিষয়। সুতরাং ধর্মীয় উগ্রবাদ আটকানো যাবে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ তো আপনি আটকাতে পারবেন না। সুতরাং ধর্মীয় মূল্যবোধ দিয়ে যদি তো কেউ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না, সেই দায়ভার ধর্মীয় উগ্রবাদ বলে চাপাতে পারেন না। সেই অপচেষ্টাটা আমাদের না থাক, আমরা সেই ধরনের কোনো বয়ান তৈরি করার মানে না করি, মানে আলোচনা সমালোচনা হোক গঠনমূলক। এটি হচ্ছে আমার সাধারণ কথা।